ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া। আজ তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আমার এই মোটামুটি ড্রেস আপ দেখে আশা করি তোমরা বুঝতে পেরেই গেছো যে আজ আমরা কোথাও বেরোচ্ছি। অ্যাকচুয়ালি সামনে রয়েছে কৌশিকী অমাবস্যা, তাই জন্য আমরা সপরিবারে যাচ্ছি তারাপীঠ। তো আমরা ঘুরতে যাব আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না, সেটা তো হতে পারে না। সেই কারণেই আজকের এই ব্লগের সূচনা। তারাপীঠে গিয়ে কি হয় না হয় সমস্ত এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে যাব, কত টাকা খরচ হবে, আর কোন হোটেলে থাকবো, কোথায় খাবার খাবো, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আমার ভিডিওতে। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি স্নান করে চলে এসেছি। এখন বাজে সকাল 8টা। 9:52 আমাদের ট্রেন রয়েছে ধাত্রীগ্রাম থেকে। তো বেশি কথা আর বাড়বো না, কারণ এখনও কিছু টুকিটাকি কাজ রয়েছে, কিছু গোছানো বাকি রয়েছে। তো চলো ঝটপট কাজগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি বেরিয়ে যাই। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো বাড়ি থেকে আমরা টোটো করে যাচ্ছি। এখান থেকে টোটাল আমরা 7 জন যাচ্ছি, আর ব্যান্ডেল থেকে আমাদের আরও 3 জন জয়েন করছে। টোটো করে আমরা এখন যাব কালীনগর ঘাটে। বাড়ি থেকে কালীনগর ঘাট অব্দি টোটোতে আমাদের ভাড়া নিয়েছিল পার হেড 25 টাকা। আর টোটো করে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কালীনগর ঘাটে। আর এখানে এসে চারপাশের ভিউটা দেখে আমার মনটা তো আরো বেশি ভালো হয়ে গেল, কারণ সেদিনকের ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর। তোমরা আকাশটা দেখে আশা করি বুঝতেই পারছো। তো চলো এবার আমরা নৌকাতে উঠে পড়ি, কারণ নৌকা ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। নৌকা করে পার হতে আমাদের ভাড়া লেগেছিল পার হেড 10 টাকা। ধাত্রীগ্রাম থেকে আমাদের ট্রেন রয়েছে 9:52, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 9টায়, কারণ এই রাস্তাটুকু আমাদের কভার করতে টাইম লেগে যাবে 1 ঘন্টা মতো। তবে আমরা কিন্তু বেশ খানিকটা লেটেই চলছি, জানি না ট্রেনটা পাবো নাকি, কারণ নৌকাটা ছাড়তে কিন্তু বেশ খানিকটা দেরি হয়ে গেছিল। অনেক ছুটোছুটি করে দৌড়াদৌড়ি করে এসে অ্যাট লাস্ট আমরা ট্রেনটা ধরতে পেরেছি। এখন খানিকটা নিশ্চিন্ত, 1 ঘন্টা এই ট্রেনে আমাদের কাটাতে হবে। ট্রেনে আমরা সবাই প্রায় বসার জায়গা পেয়ে গেছিলাম, তাই কোনো রকম অসুবিধা হয়নি। সকাল 11টা নাগাদ আমরা পৌঁছালাম ব্যান্ডেল জাংশনে। তো এখন এখানে আমাদের প্রায় 1/2 ঘন্টা মতো ওয়েট করতে হবে, কারণ আমাদের ট্রেন রয়েছে সকাল 11:30টায়। তো তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা যে ট্রেনটাতে যাচ্ছি সেটার নাম হলো জামালপুর কবিগুরু এক্সপ্রেস, যেটার ব্যান্ডেলে টাইমিং হলো সকাল 11:30, আর এটা রামপুরহাট পৌঁছাচ্ছে দুপুর 2:37-এ। যথারীতি আমরা ট্রেনে উঠে পড়েছি। যেহেতু 3 ঘন্টার জার্নি রয়েছে, তাই আমরা রিজার্ভেশনেই টিকিটটা বুক করেছিলাম। আমাদের পার হেড টিকিটের দাম পড়েছিল 90 টাকা করে। আর সেদিন ট্রেনে ছিল বিভৎস ভিড়। যদি জেনারেলি টিকিট কাটা থাকতো তাহলে কিন্তু ট্রেনে করে ওখানে পৌঁছানোটা ভীষণই কষ্টকর হয়ে উঠতো। সবাই মিলে গল্প করতে করতে কখন যে 3 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তোমরা দেখতেই পেলে ঘড়িতে বাজে 14:57, মানে 2:57, আর আমরা পৌঁছে গেছি রামপুরহাট। যেহেতু সময়টা ছিল কৌশিকী অমাবস্যা, সেই কারণে কতটা ভিড় রয়েছে স্টেশনে তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। তোমাদের এখন ওভারব্রিজ পেরিয়ে যেতে হবে ওপারে, কারণ রামপুরহাট থেকে তারাপীঠ যেতে হবে আমাদের মোটর ভ্যানে। তো ওপারেই রয়েছে মোটর ভ্যানের স্ট্যান্ড। তবে তার আগেই পেট পুজোটা তো করতে হবে নাকি। সকাল 9টায় বাড়ি থেকে বেরিয়েছি, ব্রেকফাস্ট তো করে এসেছি, বাট লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই জন্য এখন আমরা খুঁজছি ভালো একটা রেস্টুরেন্ট। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর আমরা জানতে পারি এখানেই রয়েছে রেলের ক্যান্টিন। যেহেতু দুপুর 3টে বেজে গেছে, সবার কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই আমরা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিই যে ক্যান্টিনেই সারবো আমাদের লাঞ্চটা। তোমাদের সুবিধার্থে লোকেশনটা জানিয়ে রাখি, ওভারব্রিজের নিচেই রয়েছে প্রতীক্ষালয় বা ওয়েটিং হল, আর সেখান থেকে সোজা 1 মিনিট হাঁটলেই তোমরা পেয়ে যাবে রিফ্রেশমেন্ট রুম। রিফ্রেশমেন্ট রুম থেকে ফ্রেশ খাবার পাওয়ার আশায় আমরা সকলে মিলে চলে গেলাম ক্যান্টিনের ভিতরে। প্রথমত বারটা ছিল শনিবার, আর দ্বিতীয়ত কাল আমরা সবাই মিলে মা তারার কাছে পুজো দেব। সেই কারণে সবার সমবেত সিদ্ধান্তে আমরা ভেজ থালিটাই ট্রাই করলাম। অলরেডি আমাদের খাবার সার্ভ করে দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই হলো আমাদের ভেজ থালির প্লেট। চলো তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিই এর মধ্যে ঠিক কি কি খেতে দিয়েছে বল। এটা পাঁপড়, এটা সবজি, এটা আমের আচার, এটা ডাল। ভাত, ডাল, একটা সবজি, পাঁপড়, আর ছিল আমের আচার, আর এটার দাম ছিল 70 টাকা। খাবারটা খেতে কেমন ছিল সেটা তো তোমাদের খাওয়ার পর বলবো, তবে যেটা এখন বলছি সেটা হলো খাবার ওখানে কিন্তু কোনো রকম ফ্যান ছিল না, আর সেদিন বিভৎস গরম ছিল, তাই আমাদের কিন্তু বেশ কষ্ট হয়েছিল ওখানে খাওয়া দাওয়া করতে। আর এই সমস্ত খাবারের সাথেও কিন্তু ছিল স্যালাড, যেটা পরে এক দাদা এসে আমাদের সার্ভ করে দিয়ে গিয়েছিলেন। তো এবার আমরা বসে পড়েছি খেতে। যে দেখতেই পাচ্ছ আমার প্রতিদেব বসে পড়েছেন, আর ও তো ঘেমে একেবারে যাতা অবস্থা, আর এদিকে আমিও বসে পড়েছি। আর খাওয়া দাওয়ার পর তোমাদেরকে জানাচ্ছি যে খাবারটা ঠিক কেমন ছিল। তো প্লেটের সাথে এরকম একটা স্পুনও তোমাদের দিয়ে দেওয়া হবে। তো
এবার আসি খাবারের কথায়। ডালে তো ঝোল ছিলই, আর তরকারিতেও ঠিক এই পরিমাণে ঝোল ছিল, সবজি একদমই কম। ভেজ থালিটার দাম নিয়েছিল 70 টাকা, তবে দাম অনুযায়ী আর একটু বেটার খাবারই আমরা আশা করেছিলাম। তবে খাবারগুলো যেহেতু ফ্রেশ ছিল তাই জন্য আমরা যথেষ্ট স্যাটিসফাইড ছিলাম এটা নিয়েই, আর থাকতামও যদি না আসার দিন এই টাকাতেই এর থেকে বেটার খাবারটা না পেতাম। তবে তোমরা চিন্তা করো না, সেই হোটেলের খোঁজও আমি তোমাদের দেবো, তবে একটা ভিডিওতে যেহেতু সমস্ত কিছু অ্যাড করা পসিবল না, তাই সেটা আমি নেক্সট ভিডিওতে আনছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি অটো স্ট্যান্ডের কাছে। তবে সামনেই যেহেতু কৌশিক অমাবস্যা, সেই কারণে সবকিছুরই চার্জ বেশ হাই। এই সময়টাই ভাড়া অনেকটাই বেশি চাইছে, পার হেড 40 টাকা করে। এখন দেখা যাক, আমরা কথা বলেছি একটা অটোতে, আমরা যেহেতু 10 জন আছি একটা অটোই আমাদের লাগবে। এখন কিছু তো করার নেই, যেহেতু এই মোমেন্টে এসেছি, এখন একটু বেশি চার্জ নেবে ওরা। অটোর মতো খানিকটা দেখতে হলেও এটা কিন্তু অটো নয়, অটোর থেকেও সামান্য একটু বড় রয়েছে গাড়িটা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটাতে ওরা প্রায় 14 জন প্যাসেঞ্জার তুলেছিল। এই গাড়িতে আমাদের ভাড়া নিয়েছিল পার হেড 40 টাকা। তবে ওদের মুখ থেকে যেটা শুনলাম, কৌশিকী অমাবস্যার দিন এই ভাড়াটাই 40 টাকা থেকে 10 টাকা বেড়ে হয়ে যাবে 50 টাকা। রামপুরহাট থেকে তারাপীঠের ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটার। মায়ের কাছে পৌঁছানোর জন্য এটাই ছিল আমাদের শেষ যানবাহন। প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই তারামা সরণিতে। এর পরের পথটুকু আমাদের পায়ে হেঁটেই যেতে হবে। কৌশিকী অমাবস্যার কারণে আমাদের কিন্তু অনেকটা আগেই নেমে যেতে হয়েছিল, তবে আমরা কিন্তু বাড়ি থেকে অনলাইনে হোটেল বুক করেই এসেছি, তাই আমাদের খুব একটা প্রবলেমে পড়তে হয়নি। যে দাদার থেকে অনলাইনে আমরা বুকিংটা নিয়েছিলাম তার সাথে ফোনে কন্ট্যাক্ট করে তার থেকে ডিরেকশন নিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই একেবারে হোটেলে। আর আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেটা ছিল একদমই মন্দিরের সামনে। মন্দির থেকে 70 মিটারের মধ্যেই আমাদের হোটেলটা রয়েছে। আমরা কিন্তু এমন একটা হোটেলই চাইছিলাম যেটা কিনা মন্দিরের একেবারে কাছে হবে, কারণ কাল সকালে অনেক ভোর ভোর উঠে আমাদের যেতে হবে পুজো দিতে। আর এই হোটেলের রুমগুলোও ছিল খুবই সুন্দর, তাই অনেকগুলো হোটেলের মধ্যে থেকে আমরা দুজন মিলে বেছে নিই হোটেল ইলোরাকে। আর হোটেলের দাদাটা এতটাই ভালো ছিলেন যে কোনো রকম অ্যাডভান্স ছাড়াই আমাদের জন্য 2টি রুম রেখে দেন। আর তোমাদের ঠিক যেমন বলেছিলাম, এই হলো মন্দির আর এই হলো আমাদের হোটেল ইলোরা। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো যে মন্দিরের একদম কাছে কিন্তু এই হোটেলটা রয়েছে। জানি তোমরা অনেকেই এই হোটেলটা সম্বন্ধে জানতে চাইবে, এই রুমগুলো দেখতে চাইবে, তবে এই ভিডিওতে আমি রুমগুলো দেখাতে পারছি না, কারণ এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই লেন্থি হয়ে যাবে। তাই নেক্সট ভিডিওতে আমি হোটেল সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো। এছাড়াও তোমরা কিভাবে পুজো দেবে, ভিআইপি লাইনের চার্জ কত, তোমরা ভোগের প্রসাদ কিভাবে পাবে, সমস্ত কিছু আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি তোমাদের জন্য। ঘড়িতে বাজে 4:30 আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। দীর্ঘ 7 ঘন্টা জার্নি করেছি আমরা সকলে, তাই এখন আমাদের একটু রেস্ট নিতে হবে। আর তোমরা যাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওগুলো তাড়াতাড়ি দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়জনদের সঙ্গে বেঁচো। জয় মা তারা।